আমরা ছিলাম কোনটাতে, ডিরেক্ট মেথডে। আগেরটা ছিল কি, আগেরটা ছিল গ্রামার ট্রান্সলেশন মেথড। সেখানে আমরা ইংরেজি থেকে, মানে সরি, যে আমরা বাংলা কি ইংরেজি ভাষা শিখবো, তো সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগে, ওই একটু দেখাচ্ছি। ডিজাইন, লেআউট, ড্র। সাপোজ আমরা শিখবো হচ্ছে ইংলিশ, ইংলিশ তো বাংলা। ওকে, তো আমরা যখন গ্রামার ট্রান্সলেশন মেথড ফলো করবো, জি জি প্রতিটা গ্রামার ট্রান্সলেশন, তখন আমরা 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 শিখবো কোনটা, ইংরেজি। ওকে, তো তখন আমরা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করব, বা অথবা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, প্লাস ইংরেজি ভাষার যত ব্যাকরণগত বিষয় সবগুলো শিখবো। ওকে, এভাবে আমরা এই মেথডের মাধ্যমে আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা শিখতে পারবো। এটাকে বলে গ্রামার ট্রান্সলেশন। থেকে ডিরেক্ট মেথড কোনটা, ডিরেক্ট মেথড, ডিএম, ডিরেক্ট মেথড। দেখেন, আর কিন্তু আমরা কি করছি, এই ভাষার ব্যাকরণগত বিষয় শিখছি, প্লাস ট্রান্সলেট করছি আমরা, মানে আমাদের মাতৃভাষাটা ইউজ করতে পারছি। যেমন আমি আপনাকে বললাম যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করো, বা তোমরা কি করো, বা আপনারা কি করেন। দেখেন এইভাবে আমরা ট্রান্সলেট করে করে শিখেছি। তার মানে গ্রামার ট্রান্সলেশন মেথডে এই ট্রান্সলেট করার মানে সুবিধা বা সুযোগটা ছিল, বাট ডিরেক্ট মেথডে কিন্তু কোনো ট্রান্সলেশন চলবে না, টোটালি এটা ক্লজ। ওকে, জাস্ট আমরা কি শিখবো, ইংরেজি শিখবো, তার মানে ইংরেজি ভাষার যে নিয়মকানুন আছে এগুলোই আমাদেরকে শেখানো হবে, এবং সরাসরি আর কি। আগেরটা যেমন আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বা বাংলা কি আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারতাম, বাট এখানে এরকম ট্রান্সলেশনের সুযোগ নেই। এখানে শুধুমাত্র বিভিন্ন উদাহরণ বা এক্সাম্পল, অথবা বিভিন্ন ছবি দেখিয়ে, মানে পিকচার, অথবা হচ্ছে রিয়েলিয়া। রিয়েলিয়া শব্দের অর্থ হচ্ছে মানে বাস্তবিক জীবনে সম্পর্কিত কোনো কিছু আর কি। তো এই সমস্ত উদাহরণ দিয়ে আমাদেরকে সরাসরি ইংলিশটা শেখানো হবে। এখানে কোনো প্রকার ট্রান্সলেশনের অনুমতি নেই। এটাকে বলা হয় ডিরেক্ট মেথড। এবার কি বুঝছেন গ্রামার ট্রান্সলেশন মেথডটা কি, ডিরেক্ট মেথডটা কি, নাকি কোনো সমস্যা আছে? সমস্যা আছে ভাইয়া বলেন। প্রথম যে পয়েন্টটা বলছে না যে অনলি দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন দ্য ক্লাসরুম, এটার মানে কি? আচ্ছা, ওটা আমি দেখে নিবে কোনটায়। ডিরেক্ট মেথডের প্রথম পয়েন্টটা, মেইন প্রিন্সিপাল অফ দ্য ডিরেক্ট। এই যে only the target language is used in the classroom, তাই? হ্যাঁ, আচ্ছা, টার্গেট বলতে আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটা কি, ইংরেজি। তো সেখানে কোনো প্রকার বাংলা চলবে না, এই জন্য বলতে শুধুমাত্র ক্লাসরুমের মধ্যে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো, ডিরেক্টলি, সরাসরি একেবারে। বুঝছেন ভাইয়া? আগেরটা যেমন আমাদের হ্যাঁ। অন্য ভাষা ইউজ করার সুযোগ ছিল, বাট এখানে নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে ডিরেক্ট এখানে কি মেথড। শুধু ইংরেজি ভাষাটাই হচ্ছে বোঝানো হয়েছে নাকি অন্য না, কোনো ভাষা? আপনি যে কোনো আপনার মাতৃভাষার বাইরে যে আপনি সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজটা শিখবেন সেটাই আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ। সেটা হতে পারে আরাবিয়ান, চাইনিজ, তারপরে কি স্প্যানিশ, পর্তুগিজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে সেটা। ওকে, ইংরেজি হবে এমনটা, বাট আমরা এখানে ইংরেজি নিয়ে পড়ি, সুতরাং আমাদের ক্ষেত্রে টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংরেজি। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এরপরটা আছে কি অডিও লিঙ্গুয়াল মেথড। এটা আমরা আগের ক্লাসে অল্প একটু পড়ছিলাম। তো কি বলছে অডিও, আগে একটু হচ্ছে যে যদি একে বলি তাহলে ভালো বুঝতে পারবেন। অডিও লিঙ্গুয়াল মেথড। ভাইয়া রেকর্ড কি চালু আছে? হ্যাঁ ভাইয়া, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। অডিও লিঙ্গুয়াল মেথড। ওকে, আমরা এখানে কি শিখতেছি, আমরা এখানে শিখতেছি অডিও লিঙ্গুয়াল মেথড। তো এটা মেইনলি হচ্ছে কারা ফলো করতো, এটাকে আর্মি মেথডও বলা হয়। এটার মেইন হচ্ছে কি স্পিকিং, স্পিকিং প্লাস লিসেনিং, লিসেনিং। ঠিক আছে। আচ্ছা, আগে আমরা ফার্স্ট সংক্ষিপ্ত আকারে দেখি।
নাম হচ্ছে কি অডিওলিঙ্গুয়াল মেথড, বা এটার আরেকটা নাম হচ্ছে আর্মি মেথড। কারণ কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, মানে ডাব্লিউ মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, এই যে সেকেন্ড ওয়ার্ল্ড যখন হয় তখন হয়তো অনেক রাষ্ট্র মানে টোটাল দুটো পক্ষ ছিল, একটা হচ্ছে অক্ষ শক্তি আর একটাকে বলা হয় মিত্র শক্তি। তো মিত্র শক্তি কারা ছিল? যেমন হচ্ছে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, এরা ছিল মিত্র শক্তি আর কি। তো তার মানে হচ্ছে যে তাদের সাথে আরো অন্যান্য দেশ কিন্তু যুক্ত ছিল। তো সবার তো আর ভাষাটা ইংরেজি ছিল না, ওকে। তো যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমার যে তাদের সবাইকে ইংরেজি শিখতে হচ্ছিল। তো অত মানে স্বল্প সময়, যুদ্ধের সময় তো আর এখন ক্লাস নেবে না ইংরেজির উপরে যে আসো তোমাদেরকে শেখাই। সুতরাং তারা কি করতো, তারা একটা মেথড ফলো করেছিল যেটার মাধ্যমে তারা দ্রুত তাদের যতটুকু দরকার শুধুমাত্র সেই টার্গেট ল্যাঙ্গুয়েজের ওই বিষয়টুকু তাদেরকে শেখানো হয়তো। এবং সেখান থেকে মূলত একটা এরকম মেথডের আবিষ্কার যেটাকে বলা হয় আর্মি মেথড বা অডিওলিঙ্গুয়াল মেথড। এবং সেই মেথডের মেইন কথাটা কি, স্টুডেন্টদেরকে যখন টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখানো হবে তখন তাদেরকে জাস্ট যে জিনিসগুলো দরকার এগুলো বারবার বলানো হবে এবং শোনানো হবে। মানে একজন স্পিকিং করবে আর বাকিরা শুনবে, হবে। আবার আরেকজন স্পিকিং করবে, বাকি সবাই শুনবে। এক কথায় বারবার রিপিট করানো হবে। এটাকে বলা হয় ড্রিল করা বা অনুশীলন করা, ড্রিল বলা হয়। ড্রিল, DRILL, ওকে। এটাকে বলা হয় ড্রিল করা বা অনুশীলন করা। তার মানে আপনাকে বারবার ড্রিল করানোর মাধ্যমে আপনাকে যে জিনিসটা দরকার এটা শেখানো হবে। এই যে মেথড, এটাকে বলা হয় আর্মি মেথড বা অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও মানে শ্রবণতা, মানে এটা হচ্ছে শোনা সম্পর্কিত, ওকে। মানে আপনি কোনো কিছু শুনতেছেন, লিসেন করতেছেন, এভাবে আস্তে আস্তে আপনি আগের দুটোতে আমরা কি দেখছি যে বিভিন্ন উদাহরণ দিয়ে শেখায়, তারপরে হচ্ছে বিভিন্ন পিকচার টিকচার দিয়ে শেখায় ইত্যাদি। আবার গ্রামার ট্রান্সলেশন ছিল যে যে ভাষাটা আমরা শিখবো সেই ভাষার ব্যাকরণগত বিষয়, স্ট্রাকচার, তারপর ট্রান্সলেশন, এগুলোর মাধ্যমে শেখায়। বাট এখানে কিন্তু ওইরকম কোনো কিছু নেই। এখানে রাইটিংটা মুখ্য না, মুখ্য হচ্ছে কি জাস্ট যতটুকু আমরা বলবো এতটুকু শিখতে পারলে হলো। সেই জন্য আমাদেরকে সেই জিনিসগুলো বারবার স্পিকিং করানো হবে, লিসেনিং করানো হবে, যাতে করে আমরা ওটাতে দক্ষ হয়ে যাই। এই যে টেকনিক, এই জন্য এটাকে বলা হয় অডিও লিঙ্গুয়াল মেথড বা আরবি মেথড। সংক্ষিপ্ত আকারে একটা ধারণা আছে যে আরবি মেথড বা অডিও লিঙ্গুয়াল মেথড আসলে কি হওয়ার কথা। এবার আমরা দেখেন এখানে যে এলটা কি বলছিলেন? হ্যাঁ, এস প্লাস এল যে লিখলেন এটা? স্পিকিং এলে লিসেনিং ভাইয়া, মানে এখানে স্পিকিং এবং লিসনিং এর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা দেখেন এখানে আছে, দাও সমস্যা নেই। অডিও লিঙ্গুয়াল মেথড known as আর্মি মেথড ইজ an American method to teach foreign languages। এটা মানে এটা আমেরিকান মেথড, যে কারণ সেকেন্ড ওয়ার্ল্ডের সময় স্টুডেন্ট বলতে যারা কি সোলজার ছিল ওদেরকে শেখানো হয়তো এই পদ্ধতি ফলো করে। যেটা ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড হুইচ emphasizes the skill for listening and speaking rather than reading and writing। যেখানে রিডিং রাইটিং এর সাথে স্পিকিং লিসেনিং এর বেশি গুরুত্ব দেওয়া হয়। In acquiring language, ভাষার ক্ষেত্রে it takes dialogue as the principal form of language presentation and drilling dialogues as the main technique of language। এটা হচ্ছে মেইন কথা কি, it takes dialogue as the principal form of language presentation and drilling dialogues as the main technique to learn language। এখানে মেইন হচ্ছে ডায়ালগ, মানে একজন একটা ডায়ালগ করবে বাকিরা শুনবে, আবার অন্য একজন ডায়ালগ বলবে বাকিরা শুনবে। তো এভাবে বারবার শোনানো হয়, মানে এগুলো স্টুডেন্টদের সামনে প্রেজেন্ট করানো হয়, ওকে। এবং হচ্ছে ড্রিল করানো মানে অনুশীলন করানো হয় সেই ডায়ালগ গুলো, যাতে করে তারা আস্তে আস্তে সেটা মুখস্থ বা অভ্যাসে রূপান্তরিত হয় এবং তারা যেন শিখে ফেলে। যে according to Richard and Rogers, the army method originated during the Second World War in the US as there was an urgent need for personnel who would be fluent in foreign language and work as interpreters, courtroom assistant and translator। মানে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় দরকার হয়, কারণ তখন বিভিন্ন দেশের যোদ্ধারা এসে জড়ো হয়েছিল যুদ্ধ করার জন্য। সুতরাং তাদেরকে প্রয়োজনীয় ইংরেজিটুকু শেখানো হতো। এই জন্য এই মেথড বা এই পদ্ধতিটা ফলো করে তাদেরকে শেখানো হয়েছে, যার ফলে এটার নাম হয়েছে আর্মি মেথড। মানে একটা নাম আর্মি মেথড। আপনারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে সেকেন্ড ওয়ার পরে দ্য আর্মি মেথড হুইচ বিকাম পপুলার ইন দ্য একাডেমিক কমিউনিটি। এটা আস্তে আস্তে মানে ভাষা শেখার ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করে। বলছে laid the foundation for the development of audio lingual method। এখান থেকে অডিও লিঙ্গুয়াল মেথডের উৎপত্তি। মানে এটা দুইটা নাম, অডিও লিঙ্গুয়াল এবং আর্মি মেথড। যেমনটা ওই গ্রামার ট্রান্সলেশন মেথডের একটা নাম ছিল কি ক্লাসিক্যাল মেথড, ওইরকম। সো দ্য ওভারঅল গোল অফ দ্য অডিও লিঙ্গুয়াল মেথড ইজ টু ডেভেলপ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন লার্নার্স। এবং অডিও লিঙ্গুয়াল মেথডের মেইন গোল বা উদ্দেশ্য কি, শুধুমাত্র কম্পিটেন্স শব্দের অর্থ আমাদের বলার এবিলিটি। আমরা কিন্তু এটা থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিক্সে পড়ছি। কম্পিটেন্স পারফরম্যান্স, কম্পিটেন্স কি জ্ঞান, আর পারফরম্যান্স কি সেটাকে ইউজ করা। এটার মানে আমরা যখন কমিউনিকেট করবো, যোগাযোগ করবো, তখন আমাদের যে জ্ঞানটুকু মানে থাকা দরকার সেইটুকু জানা বা সেইটুকু ডেভেলপ করে হচ্ছে এই অডিও লিঙ্গুয়াল মেথডের মেইন উদ্দেশ্য। সাপোজ আমি আপনার সাথে কথা বলবো, ওকে। তো কথা বলার জন্য আমার সবকিছু না জানলেও চলবে, জাস্ট যেগুলো দরকার এতটুকু জানলে হবে। তো এই অডিও লিঙ্গুয়াল মেথডে অতটুকু শুধুমাত্র মানে শেখানো বা বোঝানো হয় আর কি। It is thought that the most effective way to do this is for the student to learn the language being studied through extensive repetition and a variety of elaborate drills। এবং এই ক্ষেত্রে মেইন মাধ্যম হিসেবে কাজ করে কি
এই যে রিপিটেশনটা এবং ড্রিল বা অনুশীলন করা, মানে বারবার রিপিট করাইলাম আমি একটা জিনিস। ওকে, দেখবেন আমরা যখন ছোট ছিলাম আর কি, বা আমাদের আমি আগে যে কলেজে ছিলাম আর কি, সেই গোপালগঞ্জের একটা কলেজে, তো আমাদের ওট টু দ্য ওয়েস্টার্ন ফার্স্ট একটা কবিতা ছিল। ওই স্যার নাম আছে ইনামুল স্যার। ওকে, তো উনি মানে ক্লাস দিলে আমাদেরকে ওটা টোটালি মুখস্থ করাইতো একেবারে, মানে একেবারে বাংলা সহকারে প্রত্যেকটা ওয়ার্ডে বাংলা উনি মানে হোয়াইট বোর্ডে লিখে দিত এবং বারবার রিপিট করাতো। দেখা যেত আমাদের প্রায় অলমোস্ট ওট টু দ্য স্ট্যান্জা, কি ওট টু দ্য ওয়েস্টার্ন কবিতা টোটাল বোধহয় 3টা স্ট্যান্জা আছে মনে হয়। আহ 3টে স্ট্যান্জার বোধহয় আমাদের ফার্স্ট দুইটি টোটালি ওই সময়টাতে মুখস্থ করাইছিল উনি। ওকে, মানে বারবার রিপিট করতো। যে যে কজন ছিলাম বলতো তুমি এক লাইন বলো, তুমি এক লাইন বলো, বারবার রিপিট করে তো আস্তে আস্তে আমাদের ওটা মুখস্থ হয়ে যেত। তো এই যে আর্মি মেথড বা অডিও লিঙ্গের মেথড একই কাজ আসে, তো ভাইয়া এখানে একই পদ্ধতিতে শেখানো হয়। যে দ্য আইডিয়া ইজ টু হ্যামার দ্য লিঙ্গুইস্টিক প্যাটার্ন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যামার শব্দের অর্থ হাতুড়ি, মানে এখানে হাতুড়ি এখানে জোর দিয়ে বলা হয়েছে। ওকে, মানে এখানে আমাদের যে ভাষার যে প্যাটার্ন থাকে এটা শেখাই হচ্ছে, বা সেটা শেখার উপর জোর দেওয়া হচ্ছে, এটার মেইন আইডিয়া বা উদ্দেশ্যটা। যে based on the principle by structural linguistic into the minds of the learner in a way that makes reasons না রেসপন্সিভ অটোমেটিক এন্ড হ্যাবিচুয়াল, যেটা অভ্যাসে বা অটোমেটিকলি রূপান্তরিত হয়ে যায়, এবার তাকে বারবার রিপিটেশন বা ড্রিল করানো হয়, একটা পর্যায়ে সে ওটাতে অভ্যস্ত হয়ে যায় এবং এভাবেই সে ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করে ফেলে। সুতরাং এই যে মেথড এটাকে বলা হয় কি অডিও লিঙ্গুয়াল মেথড বা আর্মি মেথড। আর্মি মেথড কেন? কারণ এটা সেকেন্ড ওয়ার্ল্ডের সময় আর্মির এই পদ্ধতি ইউজ করে তারা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতো। এটা নিয়ে কোনো সমস্যা আছে? ফাতিমা মোনালিসা? হ্যাঁ। ওকে, এরপরটা দেখেন। এরপরে কি আছে? সিএলটি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে, একটু দেখাচ্ছি, উদাহরণ দিয়ে শিখে তাহলে ভালো বুঝতে পারবেন সম্ভবত মনে হচ্ছে। সাপোজ এটা ফাতিমা। ওকে, হচ্ছে মোনালিসা। ওকে, তো ফাতিমা সাপোজ ওনার বাড়ি হচ্ছে ঢাকা, মোনালিসার ওনার বাড়ি হচ্ছে রাজশাহী বা রংপুর। ওকে, তো হচ্ছে এখন দুজনের মধ্যে কথোপকথন হবে। তো ওনারা দুইজন মানে সাপোজ আপনারা দুজন কিভাবে চিনতেছেন। ওকে, অ্যাট লিস্ট মোনালিসা বলল হাউ আর ইউ, ফাতিমা উত্তর দিল আই এম ফাইন। ওকে, এটার মধ্যে দেখেন এই যে আস্তে আস্তে কমিউনিকেশনের মাধ্যমে কি হচ্ছে, আপনারা এই যে মানে দুজন আপনার ইংরেজি সম্পর্কে কত বেশি স্কিলড না, তো এই যে কথোপকথন আপনাদের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে, এটার মাধ্যমে আপনারা একে অপরের থেকে অনেক অনেক নতুন জিনিস জানতে পারতেছেন। তো যার ফলে কি হচ্ছে, আপনাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আরো ডেভেলপ হয়েছে। তখন আপনি এটা কিভাবে শিখতেছেন? কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যমে। এই মোনালিসা উনি ফাতিমাকে যা বলছে, ফাতিমা সেটা শিখতে পারছে, একই রকম ফাতিমা মোনালিসাকে যা বলছে উনিও তাই শিখতে পারছে। এই যে কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যমে শেখা, ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা, এইটাকে বলা হয় হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে, বা সিএলটি বলে সংক্ষেপে। এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা কিন্তু, মানে এখান থেকে প্রায় হয় পার্ট বি পার্ট সি তে কোশ্চেন আছে। তো বলা যায় কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন অ্যান অ্যাপ্রোচ টু দ্য টিচিং of second and foreign language that emphasizes communication or interaction as both the means and the ultimate goal of learning a language। একটা ভাষার মানে ক্ষেত্রে এই মানে এই যে অ্যাপ্রোচ আর কি, এখানে বেশি গুরুত্ব দেওয়া হয় কোনটার উপরে? কমিউনিকেশন বা ইন্টারাকশন, মানে যোগাযোগের উপরে। যে আমরা একে অপরের সাথে কথাবার্তা বললে আমাদের ল্যাঙ্গুয়েজটা আরো বেশি ডেভেলপ করে বা আমরা আরো বেশি স্কিলড হই। According to research, communicative language teaching stands for a concept of language teaching that focuses on the functional and communicative potential of language। এখানে আমরা বিভিন্ন ফাংশন করার মাধ্যমে বা বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখি। যে সিএলটি ইজ অ্যান অ্যাপ্রোচ দ্যাট ক্যান বি ইন্টারপ্রেটেড এন্ড ইন্টারপ্রেটেড ইন মেনি, মানে এটা এমন একটা অ্যাপ্রোচ বা এমন একটা ধরন যেটাকে আমরা বিভিন্ন ভাবে ইন্টারপ্রেট বা ব্যাখ্যা করতে পারি আর কি। সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস কমিউনিকেটিভ বি অফ ল্যাঙ্গুয়েজ, নিশ্চয়ই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বাই মেথডে কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হলো। ফার্স্টে কি বলছে? whenever possible authentic language is used, মানে আমরা এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এ কি করি? অথেন্টিক ল্যাঙ্গুয়েজ, মানে অথেন্টিক ল্যাঙ্গুয়েজ শিখি। সেটা কি? আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ। যেমন ওই যে একটু বললাম যে ফাতিমার মনে হয়েছে আপনারা দুজনে সাথে কথা বলতেছেন, সো আপনারা এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন যেটা আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করেন। তো কি এখানে অথেন্টিক ল্যাঙ্গুয়েজটা আপনারা অ্যাকোয়ার করতে পারতেছেন। আর কি আছে? being able to figure out the speaker or writer in intention is
পার্ট অফ বিং কমিউনিকেটিভলি কম্পিটেন্ট। ওকে, মানে স্পিকার বা লিসেনার যেটা বলতে চায় বা যেটা শুনতে চায় সেটা বলার ইন্টেনশন এখানে থাকে বা সেটা শোনার ইন্টেনশন এখানে, মানে এক কথা এখানে যারা স্টুডেন্ট তারা হচ্ছে অটোনোমাস টোটালি। ওকে, তারা যা ইচ্ছা খুশি তাই বলতে পারে। এক কথা এখানে মেইন উদ্দেশ্যটাই হচ্ছে কি, মেইন উদ্দেশ্য হচ্ছে মানে স্কিলড হওয়া, শেখা। ওকে, তো সেই ক্ষেত্রে এখানে যে টিচার তার ভূমিকা কম, যারা লার্নার বা স্টুডেন্ট তাদের ভূমিকাটাই বেশি, তারা একে অপরের সাথে কথা বলে আরো বেশি স্কিলড হওয়ার জন্য। এরপর বলছে দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ বিকেম এ ভেহিকল ফর ক্লাসরুম কমিউনিকেশন নট জাস্ট দ্য অবজেক্ট অফ স্টাডি। মানে এখানে বলছে যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটা একটা মাধ্যমে রূপান্তরিত হয়, শুধুমাত্র ক্লাসরুমের একটা মাধ্যম না, বরঞ্চ মানে হচ্ছে যোগাযোগের একটা মাধ্যম। মানে এখানে বলছে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি শিখবো, ইংরেজি শুধু যে আমরা ক্লাসরুমে ইউজ করবো এইটা না, বরঞ্চ আমরা বাইরে ইউজ করতে পারি। তার মানে এটা কি আমাদের কাছে একটা ভেহিকল বা যন্ত্রের মতো, যে এটা শুধুমাত্র মানে এই যে যে ক্লাসরুম আছে সেইখানে ইউজ করা বা সেইখানে শেখা না, বরঞ্চ আমরা বাইরে থেকেও শিখতে পারি। সাপোজ আমি হচ্ছে একটা বাজারে গেলাম, সেখানে যে মানে আমি যার কাছ থেকে বাজার করি, স্পেশালি আপনারা যারা সাফিনচের ভিডিও গুলো দেখেন দেখবেন উনি কিন্তু বিভিন্ন সময় ওনার স্টুডেন্টদেরকে নিয়ে বাজারে যায় বা হচ্ছে চুলের মানে চুল কাটার সেলুনে যায়, সেখানে গিয়ে ওদের সাথে স্পিকিং করে ইংরেজি, মানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ল্যাঙ্গুয়েজটা শেখায়। ওটাই বলছে যে এটা শুধুমাত্র আমরা ক্লাসরুমের মধ্যে না, বরঞ্চ বাইরেও শিখতে পারি। এরপর বলছে দ্য লার্নার শুড হ্যাভ টু ওয়ার্ক উইথ ল্যাঙ্গুয়েজ এট দ্য ডিসকোর্স অর সুপ্রা সেন্টেন্সিয়াল লেভেল। মানে এক কথায় আমরা ল্যাঙ্গুয়েজটা একেবারে সেই ধ্বনি থেকে শুরু করে বাক্য লেভেল, মানে একেবারে সেই ওটা কি বলে যে ফোনোলজিক্যালিও শিখবো এবং এই যে সেন্টেন্স বা সিনট্যাকটিক্যালিও শিখবো। মানে এখানে ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটা একেবারে ধ্বনি থেকে বাক্য পর্যন্ত সবকিছু শেখানো হয় বা বোঝানো হয় আর কি, তাই বলছে। জানাতে চাচ্ছে কি কেমন। আচ্ছা, এরপর বলছে স্টুডেন্ট শুড বি গিভেন অ্যান অপরচুনিটি টু এক্সপ্রেস দেয়ার আইডিয়াস এন্ড অপিনিয়ন। এখানে স্টুডেন্টদেরকে সুযোগ দেয় যাতে করে তারা তাদের আইডিয়া বা এক কথা তারা শিখছে এটা যেন বলতে পারে, সেই সুযোগগুলো তাদেরকে দেয়া হয়। এই হচ্ছে সিএলটি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মানে মেইন যে বৈশিষ্ট্য বোঝায়। তার মানে এখানে আমাদেরকে অথেন্টিক ল্যাঙ্গুয়েজ বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে ল্যাঙ্গুয়েজ এগুলো শেখানো হয় এবং হচ্ছে এইখানে একজন স্পিকার সে তার ভূমিকাটা হচ্ছে মুখ্য। ওকে, সে যা ইচ্ছা খুশি তাই বলতে পারে, এখানে টিচার তাকে কোনো প্রকার বাধা দেয় না। এরপরে বলছে যে এটাকে শুধুমাত্র আমরা ক্লাসরুমে শিখি তাই না, ক্লাসরুমের বাইরে থেকেও এটা আমরা শিখতে পারি এবং এখানে একেবারে ভাষার মানে একেবারে ক্ষুদ্রতম অংশ থেকে শুরু করে, ক্ষুদ্রতম অংশ কি ধ্বনি এবং সর্বোচ্চ অংশ কি এটাকে বলা হয় বাক্য, সবকিছু আমাদেরকে শেখানো হবে। এখানে স্টুডেন্টরা হচ্ছে অটোনমাস বা মানে তারা স্বেচ্ছাচারী আর কি, তারা যা ইচ্ছা খুশি তাই বলতে পারে, সেই সুযোগটা তাদেরকে দেখানো হয়। বাট গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু ওই সুযোগ দেওয়া হয় না, তারা যখনই স্কিলড হবে তখনই তারা বলতে পারে। বাট সিএলটি তে কিন্তু আপনার মানে স্টুডেন্টরা যখন ইচ্ছা খুশি তখনই বলতে পারে, তাতে কোনো মানে বাধা থাকে না। মানে বাধা থাকে না বলতে এই নিয়মের এটাই হচ্ছে সুবিধা আর কি। ওকে, এই হচ্ছে সিএলটি বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যে মেথডটা সেটা সম্পর্কে। এটা নিয়ে একটা সমস্যা আছে ফাতিমা মোনালিসা? আচ্ছা, এটা হচ্ছে এই মেথডটার যে 3 নাম্বার লাইনটা আছে না, স্ট্যান্ড ফর এ কনসেপ্ট অফ টিচিং দ্যাট ফোকাস অন ফাংশনাল কমিউনিকেটিভ পোটেনশিয়াল। potential function, হ্যাঁ এটা যে according to research communicative language teaching is for a concept of language teaching that focuses, মানে এটা হচ্ছে একটা মানে যে ভাষা শেখার একটা ধারণা that focuses, যেটা ফোকাস করে কি on the functional and communicative potential of language। আমরা যে ভাষাটা শিখবো সেই ভাষার ফাংশনের প্রতি। ওকে, মানে এক কথা আমরা ওই ফাংশনাল স্ট্রাকচার বা ফাংশনাল ভিউ পয়েন্টে দেখছিলাম যে কাজের মাধ্যমে বা একে অপরের সাথে কথাবার্তা বলার মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করি। তো ওখানে সেই ওই যে যে পোটেনশিয়ালিটি বা ওই যে বৈশিষ্ট্য সেইটার উপরে ফোকাস করা হয় সিএলটি মেথডে। তাই বলছে যে আমরা বিভিন্ন ফাংশন করি, মানে যেমন আপনি এর মনে হচ্ছে কথাবার্তা বলতেছিলেন, সুতরাং কি হয় আপনাদের মধ্যে একটা ফাংশন হচ্ছে, আপনাদের মধ্যে একটা কাজ হচ্ছে, এই কাজের মাধ্যমে এই কমিউনিকেশনের মাধ্যমে আপনারা এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করতেছেন। তো আপনারা সিএলটিটা এখানে ফলো করতেছেন, বুঝছেন এখন ফাতিমা? আচ্ছা ভাইয়া, এখানে হচ্ছে আগে আমরা একটা পড়লাম না যে কমিউনিকেটিভ আর ফাংশনাল ভিউ অফ ল্যাঙ্গুয়েজ, ওইটা আর এটার মধ্যে পার্থক্য কি? আপনার ওটা আমাকে এক ওই লাগতেছে। আচ্ছা আচ্ছা ওইগুলো তো ভিউ পয়েন্ট। ওকে, মানে আপনি এই ভিউ পয়েন্ট থেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, মানে আপনি ওই অ্যাঙ্গেলে শিখতে পারেন স্ট্রাকচারাল অ্যাঙ্গেলে, অথবা আপনি চাইলে কমিউনিকেটিভ অ্যাঙ্গেলে শিখতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে আর একটা ছিল কি ইন্টারাকশনাল অ্যাঙ্গেলে শিখতে পারেন। এবং সেই এক একটা অ্যাঙ্গেলের মধ্যে আবার বিভিন্ন মেথড আছে। তো সেইগুলোর মধ্যে যেমন ওখানে আপনি যখন কমিউনিকেটিভ কি সেই হ্যাঁ যে কমিউনিকেটিভ ভিউ পয়েন্ট ছিল, সেই অ্যাঙ্গেলে যখন আপনি শিখবেন সেইটার মধ্যে একটা মেথড আছে আপনার সিএলটিটা, বুঝছেন এখন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এরপরে আছে কোনটা, এরপর আছে টিবিএলটি বা টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা আমরা কোনটা যেন দেখছিলাম, ফাংশনে দেখছিলাম এটা। ওকে, সেই যে আমরা বিভিন্ন ফাংশন করার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে পারি। তো ফাংশন এখানে টাস্ক, মানে এটা হচ্ছে ফাংশন ভিউ পয়েন্টের একটা একটা মেথড আর কি। ওটাকে বলা হয়েছে টিবিএলটি বা টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। টাস্ক মানে কি, কাজটা, মানে কাজের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শেখা বা টিচ করা। তো বলছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ এ টিচিং অ্যাপ্রোচ which focuses on offering learners tasks so that they can actively engage in using and practicing language in communicative situation and on measuring the language outcomes that will arise from those tasks। মানে সেই টাস্কে আমরা যখন একটা কাজ করি তখন সেখানে আমরা বিভিন্ন আউটকাম পাই, মানে বিভিন্ন ইনপুট দেই, আমরা বিভিন্ন কথাবার্তা বলি, আবার যারা লিসেনার তারা সেগুলো শোনে, আউটপুট পায়। তো এই যে ইনপুট আউটপুট, এই যে আউটকাম গুলো, ওকে, এইগুলা মেজার করে করে, মানে এগুলো মেজার কি মেজার করা বলতে ইন্ডিকেট করা বা বোঝানো হয়েছে কি, যে এইগুলা শুনে বা এগুলা বলে বলে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করি। ওকে, এবং সেখানে মুখ্য যে যে জিনিস সেটা হচ্ছে কি টাস্ক বা কাজ করা, মানে আমরা বিভিন্ন কাজ করার মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করব। ফর এক্সাম্পল, স্পিকিং টাস্ক ক্যান ডেভেলপ স্টুডেন্টস এবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি এন্ড অ্যাকুরেটলি। যেমন আমি আপনাদেরকে স্পিকিং করতে বলবো, এতে কি হবে, আপনাদের মানে স্পিকিংটা ফ্লুয়েন্টলি হবে, ওকে, বা ফ্লুয়েন্সি আসবে, সেখানে একুরেসি আসবে। when communicating with their peers, peer বলতে মানে যে তাদের হচ্ছে কি বলে, স্টুডেন্ট যারা আর কি, ওকে, বা তাদের মতো যারা। the task based language teaching refers to teaching a target language through specific tasks। এখানে বিভিন্ন কাজের মাধ্যমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, such as going to the doctor, যেমন ডক্টরের কাছে যাওয়া, বা গোয়িং কি ডুইং গ্রোসারিস, অথবা বাজার করা, শপিং, গোয়িং টু দ্য ব্যাংক, অথবা ব্যাংকে যাওয়া। ওইটা নিয়ে একটা ভিডিও দেখাই, সেটা দেখলে আরো ভালো বুঝতে নোট করেন। হুম, এই দেখেন, Communicate in English easily. Use Grammarly and feel confident with effective communication. আপনি কতটুক নেবেন, হাউ মাচ উইল ইউ টেক, আপনি কতটুক নেবেন, হাউ মাচ উইল ইউ টেক। নেক্সট বলতে পারেন এটা কোথা থেকে এসেছে, ওয়্যার ইজ ইট ফ্রম, আপনি এই প্রশ্নটা করতে পারেন, ওয়্যার ইজ ইট ফ্রম। তো দেখছেন ওখানে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে বা বিভিন্ন মানে ফাংশন পারফর্ম করার মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করে, ওকে, বা ল্যাঙ্গুয়েজটা শেখায়। এটাকে বলে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। প্রতিষ্ঠিত টিবিএলটি ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই অ্যান ইন্ডিয়ান স্কলার প্রভু, যেটা ফার্স্ট টাইম কে আবিষ্কার করে এই মেথডটা একজন ইন্ডিয়ান স্কলার, তার নাম মানে তাকে প্রভু বলা হয় আর কি। দ্য অবজেক্ট অফ দ্য মেথড ওয়াজ টু টিচ লার্নার্স কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ইংলিশ থ্রু মিনিংফুল এন্ড অথেন্টিক অ্যাক্টিভিটিস। বিভিন্ন মিনিংফুল বা অথেন্টিক অ্যাক্টিভিটিস বা কাজের মাধ্যমে তাদেরকে ইংরেজি ভাষা মানে দক্ষ করানো হয় আর কি, ইংরেজি ভাষার যে বৈশিষ্ট্য এগুলো শেখানো হয়, যাতে করে সেই ভাষায় স্পিকিং করতে পারে বা লিসেন করতে পারে। যে প্রসেস টিবিএলটি ক্যান বি কনসিডার্ড এ ব্রাঞ্চ অফ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। আমরা টিবিএলটি কে সেই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর একটা শাখা বলতে পারি, কারণ এখানে আমরা কি করি, কমিউনিকেটিভ বা কমিউনিকেশন মানে যোগাযোগের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ, মানে যেমন আমি বা আপনাদেরকে কি বললাম যে আপনার দোকানে যান, গিয়ে আমার জন্য এইটা নিয়ে আসেন আর কি, তো কি এটা আমার আপনার মধ্যে যোগাযোগ হচ্ছে, ওকে। তো এই জন্য বলা যায় যে টিবিএলটি এটাকে আমরা কমিউনিকেটিভ বা সিএলটি ল্যাঙ্গুয়েজ টিচিং এর একটা শাখা বলতে পারি আর কি, ওকে। মানে যদি এটা আলাদা মেথড, বাট ওইটার একটা শাখা বলা যায়, যেহেতু দুটোর মধ্যে কানেকশন আছে। এই হচ্ছে টিবিএলটি বা টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটা মেইন কথাই হচ্ছে আমরা বিভিন্ন টাস্ক বা ফাংশন কমপ্লিট করার মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করতে থাকি। এটা নিয়ে কি সমস্যা আছে ফাতিমা, আখি, মোনালিসা? ভাইয়া প্রথম লাইনটা একটু সহজ করে লেখা যাবে না? আজকের লাইনটা বলে টাস্ক দেন। বেসড টিচিং ইজ টিচিং অ্যাপ্রোচ which focus on offering learners tasks so that teaching approach which focuses on। হ্যাঁ, এটাকে লিখতে পারি এরকম যে মানে এই যে অফারিংটা স্কিপ করতে পারেন বা বাদ দিতে পারেন, নোট করেন। হচ্ছে কি না, ওকে, the task based language teaching is a teaching approach। এটা কি ভাষা শেখার একটা অ্যাপ্রোচ বা একটা ধরন বলতে পারেন, কি আছে পুষ্ট, এটা হচ্ছে ভাষা শেখার একটা ধরন, হুইচ ফোকাস, যেটা ফোকাস করে কি লার্নার্স টাস্ক। জাস্ট হচ্ছে এতটুকু লিখলে হয়ে যাবে, যে যেটা ফোকাস করে লার্নারের টাস্কের উপরে, মানে লার্নার যে কাজ করে সেই কাজের উপর ফোকাস করে এই মেথডটা দাঁড় করানো হয়েছে। এই জন্য এটার নাম হয়েছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, যদি এত বড় করে না লিখতে চান। বুঝতে পারছেন ফাতিমা? আচ্ছা, ঠিক আছে।
তো এইগুলো আমাদের বিভিন্ন মেথড, আরো কিন্তু অনেক মেথড আছে, জাস্ট আমরা এখানে অল্প কিছু আলোচনা করলাম, ঠিক আছে। এরপরে আছে হোয়াট ইজ বিহেভিয়ারিস্ট থিওরি, ইভালুয়েট দ্য মেইন প্রিন্সিপলস অফ দ্য বিহেভিয়ারিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর লার্নিং। যে বিহেভিয়ারিস্ট থিওরি কাকে বলে এবং এটার মেইন প্রিন্সিপাল বা নিয়ম কানুন কোনগুলো। ওকে, তো বিহেভিয়ারিস্ট আসছে কোথা থেকে? বিহেভিয়ারিজম থেকে। বিহেভিয়ারিজম মানে কি? অভ্যাস। তার মানে ভাষাটা আমরা অভ্যাসগত ভাবে শিখি। সেটা কেমন? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা সাঁতারটা কিন্তু একদিনে শিখি না। ওকে, সাঁতারটা আমরা আস্তে আস্তে মানে চেষ্টা করতে 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 এটা কি একটা পর্যায়ে আমাদের অভ্যাসে রূপান্তরিত হয়। এভাবেই আমরা সাঁতার শিখতে, তো ল্যাঙ্গুয়েজটা এরকম, আমরা একবারে শিখি না, আস্তে 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 চেষ্টা করতে করতে শিখি। এই জন্য এই যে যে মানে সেই কি বলে হচ্ছে যেহেতু এটা অভ্যাসের সাথে সম্পর্কিত, এই জন্য এটার নাম হয়েছে বিহেভিয়ারিস্ট থিওরি। আচ্ছা দেখেন কি বলছে, যে various theories have been proposed by different psychologists regarding language acquisition। বিভিন্ন মানে শুধুমাত্র যে ভাষাবিদরাই এই ভাষা নিয়ে গবেষণা করছে তাই না, বরঞ্চ বিভিন্ন সাইকোলজিস্ট বা যারা মনোবিজ্ঞানী তারাও কিন্তু ভাষা নিয়ে গবেষণা করছে। তো বিভিন্ন মনোবিজ্ঞানীদের মধ্যে মানে ভাষাটাকে নতুন একটা থিওরি হচ্ছে এটা, মানে যেহেতু ভাষাটা আমাদের মস্তিষ্কের সাথে সম্পর্কিত, এই জন্য বিভিন্ন সাইকোলজিস্টরা এটার সাথে সম্পর্কিত বলছে। as a result, যার ফলে different theories are emerged of first language acquisition। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখা আমাদের বিভিন্ন থিওরি পাই বা বিভিন্ন থিওরি দান করা হয়েছে বিভিন্ন ভাষা বিজ্ঞানী বা বিভিন্ন সাইকোলজিস্ট কর্তৃক। যে হিয়ার উইল প্রোভাইড এন ওভারভিউ অফ বিহেভিয়ার। এখন আমরা বিহেভিয়ারিজম নিয়ে আলোচনা করব। যে অ্যাকর্ডিং টু দিস থিওরি অনুযায়ী ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ লিঙ্গুইস্টিক হ্যাবিট। ভাষা শেখা কি? এটা একটা অভ্যাসের মতো। ফরমেশন থ্রু দ্য মেকানিজম অফ স্টিমুলাস রেসপন্স এন্ড রিইনফোর্সমেন্ট। সেটা মানে কিসের উপর ডিপেন্ড করে? বিভিন্ন স্টিমুলাস বা উদ্দীপনার উপর, রেসপন্স বা এই যে হচ্ছে আমার যে বিভিন্ন কি বল মানে এটা সেই উদ্দীপনায় বোঝায় আর কি। ওকে, মানে আমি আপনাকে ডাক দিলাম, আপনি রেসপন্স করলেন, আগ্রহ আর কি। রিইনফোর্সমেন্ট মানে পুনরায় বলা আর কি, বা আবার রিপিট করা বোঝায় আর কি। ওকে, বা মানে একাধিকবার বলা শেখার তাই। যে the behaviorist theory starts among the major theoretical perspective within the field of the first language acquisition। যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ বা পার্সপেক্টিভ আর কি। যে this theory was introduced in 1930 by the American psychologist B.F. Watson। এটা আমেরিকান একজন সাইকোলজিস্ট আলোচনা করতে ফার্স্ট টাইম 1913 সালে। First, although he is considered to be the originator of this, যদিও তাকে অরিজিনেটর বা উদ্ভাবক বলা হয়, to other researchers contributed greatly to it। তবে পরবর্তী দুইজন মানে হচ্ছে আরো গবেষক এইটাতে আরো বেশি অবদান রাখছে। যে by their research and theories, the two basic theories of behaviorism are the theory of classical conditioning by Pavlov and operant conditioning by B.F. Skinner। ওকে, তো মানে পরবর্তী যে দুইজন ভাষাবিদ তারা এটা নিয়ে গবেষণা করছে, যে দুইজন হচ্ছে কি, একজন B.F. স্কিনার, তার একটা থিওরি আছে অপারেন্ট কন্ডিশনিং থিওরি, আর আরেকজন হচ্ছে প্যাভলভের, মানে আইএন প্যাভলভ তার নাম, তার একটা থিওরি আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। ওকে, তার মানে এটার মেইন কথা হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি বলতে আমরা এমন একটা থিওরি বোঝাই যেখানে বলা হয়েছে আমরা অন্যান্য কাজ যেমন অভ্যাসের মাধ্যমে করি বা অভ্যাসগত দিক থেকে শিখে ফেলি, ভাষাটা আমরা অভ্যাসগত দিক থেকে শিখে ফেলি। সেটা যেমন সাঁতার বা কথা বলা, আমরা এগুলো একবারই শিখি না, আস্তে আস্তে শিখি। এই যে কি ভাষা শেখা, এটাও ওই রকম টাইপের, যে আমরা একবার শিখি না, আস্তে আস্তে শিখি। এই জন্য ওটাকে অভ্যাসের সাথে কম্পেয়ার করা হয়েছে, যার ফলে এই যেহেতু এটা অভ্যাস সম্পর্কিত এই জন্য এই থিওরির নাম হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি বা বিহেভিয়ারিজম। এবার দেখেন তো আমরা এখানে যে বিহেভিয়ারিস্ট থিওরির মেইন প্রিন্সিপাল কোনগুলা বা মেইন মানে নিয়ম কানুন কোনগুলো, তো বলছে হ্যাবিট ফরমেশন। মানে এটা যেহেতু বিহেভিয়ারিজম, তো অবশ্যই এটা হ্যাবিট বা অভ্যাসগত হবে। তো বলছে the basic notion of behaviorism is that all kinds of behavior can be made or formed through habit formation। মানে বিহেভিয়ারিজমের মেইন কথাই হচ্ছে আমরা যে কোনো কাজই করি না কেন সবকিছু আসলে কি অভ্যাসের মাধ্যমে করা সম্ভব। দে মানে they বলতো behavioristরা consider language as a linguistic behavior। তারা ভাষাকেও মনে করে কি এটা একটা ভাষাগত আচরণ, মানে ভাষা শেখাটা হচ্ছে একটা আচরণের মতো। ওকে, এবার আমি আপনাকে আজকে এই শেখাইলাম, কালকে বি, পরের দিন সি, ডি, আস্তে আস্তে আপনি শিখে যাবেন। এটা কি অভ্যাসগত কাজ, এভাবে শিখবেন। একবার যদি আমি আপনাকে সেই একদিন আপনি আমার কাছে আসলে আমি আপনাকে এ থেকে জেড এর পরবর্তীতে হচ্ছে কি সে যত ব্যাকরণ সবগুলা বললাম, আপনি একবারই শিখে যাবেন এমনটা কিন্তু সচরাচর হয় না। ওকে, সেগুলো অভ্যাসগত, আস্তে আস্তে আমরা শিখি। এই জন্য এটাকে বিহেভিয়ারিজম বলা হয়েছে। এবং সেটা তার মানে বিহেভিয়ারিজমের ফার্স্ট বৈশিষ্ট্য কি, যেটা ভাষাটা শেখা মূলত কি হ্যাবিট ফরমেশন বা অভ্যাসগত একটা কাজ।
যে I think that this behavior can also be learned through habit formation, যে আমরা ভাষা শেখাটাকে যদি একটা বিহেভিয়ার বা অভ্যাসের সাথে কম্পেয়ার করি তাহলে এটা আমরা কি সেই অভ্যাসের মাধ্যমে বা অভ্যাস মানে গঠন করার মাধ্যমে আস্তে আস্তে শিখবো। তাই বলছে যে থ্রু হ্যাবিট ফর্মেশন, যে দে আর অপোজ টু দ্য বিলিভ দ্যাট এ চাইল্ড পজেস ইনেট এবিলিটিস টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ। এবং বিহেভিয়ারিস্ট থিওরি যেটা আর কি সেটার সাথে কিন্তু ইনেট বা ইনারটিস্ট থিওরির একটা পুরো বৈসাদৃশ্য আছে। কারণ ইনেট আপনার থার্ড ইয়ারে এটা হচ্ছে পড়ছিলেন যে ইনেট থিওরি বা ইনারটিস্ট থিওরি বা নেটিভিস্ট থিওরি, সেই নোয়াম চমস্কি সে বলছিল কি মানুষ জন্মগতভাবেই ভাষা শেখে, বাট এখানে বলছে না জন্মগত মানে জন্মগত ভাবে না, বরঞ্চ জন্মের পর অভ্যাসের দ্বারা মানুষ ভাষা শেখে। এই জন্য বলছে যে এই হ্যাবিট ফর্মেশন বা বিহেভিয়ারিস্ট থিওরিটা টোটালি ইনেট থিওরির টোটালি উল্টো। ওকে, মানে যেহেতু ইনেটে বলা হয়েছে মানুষ জন্মগত ভাবে শিখে, বাট এখানে বলা জন্মগত ভাবে না, জন্মের পর অভ্যাসগত ভাবে শিখে। এটা হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরির ফার্স্ট বৈশিষ্ট্য, যেখানে বলা হয়েছে ভাষাটা হচ্ছে হ্যাবিট ফর্মেশন। এরপর 2 নাম্বারটা এনভায়রনমেন্ট নট এবিলিটি, যে ভাষাটা আমরা শিখি আমাদের ইনেট এবিলিটির মাধ্যমে না, মানে জন্মগত ভাবে না, বরঞ্চ যে পরিবেশে থাকি সেই পরিবেশের উপর ডিপেন্ড করে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি। যেমন আমি যদি ইংল্যান্ডে জন্ম করতাম ইংরেজি ভাষা মানে অটোমেটিক্যালি শিখতাম, বা আমি যদি অস্ট্রেলিয়াতে জন্ম করতাম আমি সেখানকার ভাষা অটোমেটিক্যালি শিখতাম। আপনি যদি কি আরবে জন্ম করতেন আপনি আরাবিয়ান ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি শিখতে মানে শিখে ফেলতেন, কারণ সেখানকার পরিবেশ মানে আপনি যে পরিবেশে বড় হবেন সেই, বা আপনারা সেই মুগলি দা জঙ্গল বুক মুভিটা দেখছেন ওখানে মুগলি যে আর কি, সে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ জানে না, কারণ তার পরিবেশে ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না। তার মানে ভাষাটা কিন্তু জন্মগত না, বাবা এই ল্যাঙ্গুয়েজটা কি এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত। ওকে, ওটাই বলছে যে অ্যাকর্ডিং টু দ্য বিহেভিয়ারিস্ট there is no difference between why one learns a language and why one learns to anything else, এখানে কোনো পার্থক্য নেই যে একজন মানুষ ভাষাটা কেন শিখে বা অন্য জিনিস কেন শিখে। ওকে, যে the behaviorists are committed to admitting as evidence only that which can be observed, মানে তারা বিশ্বাস করে সেইটাই যেটা অবজার্ভ করা যায়, মানে তারা একেবারে জন্মগত ভাবে কিছু পাওয়া এটাতে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে কোনটায় জন্মের পরবর্তীতে যেটাকে অবজার্ভ করা যায়, যেমন মানে সেটাকে দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, এইটাকে তারা হচ্ছে মানে বিলিভ করে আর কি। কথা তারা ইনেট থিওরিস্টের মতো না। ওকে, যারা ইনার্টিস্ট আর কি ওরা কি করে মানুষ জন্মগত ভাবে ল্যাঙ্গুয়েজ শিখে, যেমন তাদের মধ্যে একটা মানে মস্তিষ্কে একটা ল্যাব থাকে যেটার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শিখে, কিন্তু ওটা বলছে না ওটা না, বরঞ্চ মানুষ জন্মের পর অভ্যাসগত ভাবে ল্যাঙ্গুয়েজ শিখে, যেহেতু সেটা মানে এক কথা এইটা কিন্তু বেশি যৌক্তিক। ওকে, আর ইনের থিওরি এটা কিন্তু অত বেশি যৌক্তিক না, কারণ এখানে এই যে কি কি বিহেভিয়ার থিওরি এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পারছি যে হ্যাঁ তাকে যদি সমাজের বাইরে রাখি সে কথা বলতে পারে না, সমাজে রাখলে সে কথা বলতে পারে। তার মানে এটা কি ভাষাটা হচ্ছে এনভায়রনমেন্টাল বা পরিবেশগত বা সমাজ মানে সামাজিক একটা বিষয়। তো ল্যাঙ্গুয়েজ ইজ অনলি এ ভার্বাল বিহেভিয়ার, এটা কি মানে আমাদের কিছু ভার্বাল বিহেভিয়ার মানে কথাবার্তার আচরণ আর কি। যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দেয়ারফর কন্ট্রোল বাই দ্য কন্ডিশন আন্ডার হুইচ ইট ইজ, মানে এটা কি সেটার উপর ডিপেন্ড করে যে অবস্থায় আমরা আছি বা যেখানে আমরা আছি। যেমন আমরা অস্ট্রেলিয়া জন্ম করতে আমরা সেখানকার ল্যাঙ্গুয়েজ শিখতাম, বাংলাদেশে জন্ম করছি বলে আমরা সেখানকার ল্যাঙ্গুয়েজ শিখতাম, মানে এটা এটা একটা কন্ডিশনের মতো, যেখানে আমরা আছি সেইটা দ্বারা কন্ট্রোলড হয়। as long as individuals are subject to the same condition they will learn in the same way, যেহেতু মানে বাংলাদেশের সবাই একই ভাষায় কথা বলে তার মানে বাংলাদেশে যারা জন্ম করেছে সবাই সেই একই ভাষাটাই শিখবে। What appears to be variation in learning ability is really no more than different learning experience, তার মানে আমরা যেখানে পার্থক্যটা দেখি সেটা কোথায় যে মানে বিভিন্ন অভিজ্ঞতায়। যেমন একজন যে ব্যক্তি মনে করেন যে একেবারে যারা রিক্সাওয়ালা ওদের ওখানে জন্ম করছে সে তাদের ল্যাঙ্গুয়েজটাই শিখবে, কারণ তার এক্সপিরিয়েন্স ওগুলোই আছে। আবার যে একেবারে স্ট্যান্ডার্ড একটা ভালো স্ট্যাটাস ওয়ালা একটা ফ্যামিলির জন্ম করেছে সে তাদের বলা যে ল্যাঙ্গুয়েজ সেটা শিখতে পারবে। তার মানে পার্থক্য শুধুমাত্র এক্সপিরিয়েন্সে। বাট যে ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করবে সে অবশ্যই বাংলা ভাষাটা শিখবে। তার মানে এই বিহেভিয়ারিস্ট থিওরিটা এটা ইনেট এবিলিটির উপর গুরুত্ব দেয় না, বরঞ্চ এনভায়রনমেন্টের উপর গুরুত্ব দেয়, কারণ মানুষ জন্মের পরে ল্যাঙ্গুয়েজ শিখে, সেটাই হচ্ছে এই থিওরির মেন কথা। এবং সে যেখানে জন্মগ্রহণ করে সেই এনভায়রনমেন্ট অনুযায়ী সে তার মধ্যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য বিহেভিয়ারিস্ট থিওরি। এই দুটো বৈশিষ্ট্য নিয়ে কারো সমস্যা আছে কি? আখি, পুষ্পা, ফাতিমা, মোনালিসা? না ভাইয়া। ওকে, তাহলে পরেরটা দেখেন কি আছে, স্টিমুলাস রেসপন্স। স্টিমুলাস মানে রেসপন্স কি, আমি আপনাকে কিছু বললাম আপনি সেই অনুসারে একটা রেসপন্স করলেন। ওকে, স্টিমুলাস মানে উদ্দীপনা, রেসপন্স শব্দের অর্থ বোঝে উদ্দীপনা বা আগ্রহ, মানে আপনাকে কিছু বললাম আপনি সেই অনুসারে মানে একটা আমাকে একটা রেসপন্স দিলেন আর কি। যেমন আমি যদি বলি হাউ আর ইউ, ফাইন। যদি বলে যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর ব্রেকফাস্ট, আপনি আপনার ব্রেকফাস্ট কমপ্লিট করছেন, আপনি বলেন ইয়েস, তার মানে আমি আপনাকে একটা কোশ্চেন করলাম আপনি একটা রেসপন্স দিলেন ইয়েস, আমি বুঝতে পারলাম এটা। ওকে,
তো এভাবে মানে কি এই যে অভ্যাসগত কাজ, এইভাবে আমরা আস্তে আস্তে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করতে পারি। এই জন্য এটা বলছে কি বিহেভিয়ারিস্টের একটা বৈশিষ্ট্য স্টিমুলাস রেসপন্স, যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখি কি বিভিন্ন এই উদ্দীপনা বা আগ্রহের মাধ্যমে। যে এভরি আটারেন্স এন্ড এভরি পার্ট অফ অ্যান আটারেন্স ইজ এ কাইন্ড অফ রেসপন্স। আমরা যা বলি বা যা উচ্চারণ করি প্রত্যেকটা একটা রেসপন্সের মতো বা একটা মানে উদ্দীপনার মতো। আমরা যদি চুপচাপ থাকি তাহলে কিন্তু মানে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার হবে না। ওকে, আমাদের অবশ্যই রেসপন্স করতে হবে। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, এভাবেই আমাদের মধ্যে ল্যাঙ্গুয়েজটা মানে আদান প্রদান হবে, আমরা শিখতে পারবো। ওকে, এই জন্য বলছে এটা কি, এটা হচ্ছে একটা স্টিমুলাস রেসপন্স রিলেশনশিপ, যে টু দ্য প্রেজেন্স অফ সাম কাইন্ড অফ স্টিমুলাস, মানে আমি আপনাদের কিছু হচ্ছে স্টিমুলাস দিলাম বা কিছু জিজ্ঞেস করলাম, আপনারা সেটা রেসপন্স করলেন, তার মানে এটা হচ্ছে স্টিমুলাস রেসপন্সের সমষ্টি। the stimulus may be physically present in this situation, যে সেই স্টিমুলাস গুলো মানে সরাসরি উপস্থিত হইতে পারে, অথবা ইট মে বি ভার্বাল, অথবা কি, যেমন আপনি আমার সামনে লেখেন বাট আমি তারপরে কিন্তু আমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। ওকে, তো এটা কি ভার্বাল মানে মৌখিক টাইপের, বা সরাসরিও হইতে পারে, যেমন আপনি আমার সামনে আছেন, আমি যদি আপনাকে বলি যে কি হ্যাভ এ সিট বা এরকম কিছু, আমি আপনাকে রেসপন্স কি হচ্ছে উদ্দীপনা বা আদেশ দিলাম, আপনি সে অনুসারে একটা রেসপন্স করলেন, তার মানে এটা ফিজিক্যালিও হইতে পারে, আবার মানে ফিজিক্যালি ছাড়াও হইতে পারে, জ্বর ইট মে বি ইন্টারনাল, এটা আভ্যন্তরীণ হইতে পারে। সো বিহেভিয়ার থিওরিতে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজটা কি স্টিমুলাস রেসপন্সের সমষ্টি, যেখানে একজন স্টিমুলা দেয় আরেকজন সে অনুযায়ী রেসপন্স করে, মানে স্পিকার একটা বলে লিসেনার আরেকটা বলে, বা লিসেনার একটা বলে স্পিকার সেটার উত্তর দেয়। এভাবে ল্যাঙ্গুয়েজটা এই অভ্যাসগত কাজের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করা হয়। এরপর হচ্ছে কি রিইনফোর্সমেন্ট অথবা ইটারনাল কি বললেন? ইন্টারনাল। ইন্টার মানে আভ্যন্তরীণ ভাইয়া, বলছে একটা ফিজিক্যাল আর একটা ইন্টারনাল। ফিজিক্যালি বলতে সামনে মানে সরাসরি, ওকে, আর আরেকটা কি মানে আপনি আমার সামনে নেই তাও আমাদের মধ্যে যোগাযোগ হচ্ছে, ইন্টারনালি হচ্ছে এটা, তাই বলছে মানে আপনি আমার সামনে নাই, ফিজিক্যালি নাই, ওকে, তারপরে আমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, আমি এক একটা কথা বলতেছি, আপনারা সেই অনুযায়ী রেসপন্স করতেছেন, বা আপনারা এক একটা স্টিমুলাস দিচ্ছেন, আমি সেই অনুযায়ী রেসপন্স করছি, তার মানে এটা ইন্টারনাল আভ্যন্তরীণ। ওকে, ভার্বাল আর কি, এটা ফিজিক্যালি না। ফিজিক্যালি আপনি আমার সামনে নাই, যে আমি আপনাকে একটা কথা বললাম, আপনি সেই অনুযায়ী একটা রেসপন্স করলেন, তাই বলছে এটা ভার্বাল বা ইন্টারনাল। বুঝছেন ভাইয়া? আচ্ছা, এরপরটা বলছে রিইনফোর্সমেন্ট অথবা রিপিটেশন, যে when a child learns to make a response it will have to be reinforced, মানে যখন একজন মানে একজন লার্নার বা স্টুডেন্ট সে কথা বলতে শিখবে, তখন কি তাকে সেটা মানে রিইনফোর্স করা হবে, সাথে করে তার ভুলগুলো সে বুঝতে পারে আর কি। ওকে, এক কথা তাকে ভালো মতো শেখানো হবে, তাই বলা হয়েছে যে if reinforcement does not occur, যদি এই রিইনফোর্সমেন্ট না ঘটে, the piece of language the response is not learned, তাহলে কিন্তু সে ভালো মতো শিখতে পারবে না। ফর এক্সাম্পল, যেমন if a child feels hungry, যদি সে ক্ষুধার্ত হয়, এটা কি একটা স্টিমুলাস, ইট উইল সে ওয়ান্ট মিল্ক, তাহলে তাকে কি সে অনুযায়ী রেসপন্স করতে হবে, ওয়ান্ট মিল্ক তাকে বলতে হবে, এন্ড দেন ইটস প্যারেন্ট উইল গিভ ইট সাম মিল্ক, তাহলে ওই বাচ্চাটার মা তাকে কিছু দুধ দিবে বা কিছু খেতে দিবে, এজ এ রেজাল্ট, যার ফলে দ্য চাইল্ড উইল স্টোর দ্য আটারেন্স ওয়ান্ট মিল্ক, তখন ওই বাচ্চাটা কি করবে, তার মস্তিষ্কে ওই ওয়ার্ডটা মানে ওই যে রেসপন্সটা এটা সে সেভ করে নিবে, যে আমি যদি এই রেসপন্স করি আমার মা আমাকে তাহলে খেতে দিবে, আমি যদি এর পরবর্তী ক্ষুধার্ত হই আমি ওইটা রিইনফোর্স আবার করবো, তাহলে সে আমাকে আবার মানে কিছু সে অনুসারে তার যে রেসপন্সটা দিবে আর কি, তাই বলছে যে ইন ইটস মেমোরি বিকজ ইট ফুলফিলস দ্য চাইল্ড নিড এন্ড ফাইনালি দ্যার আটারেন্স বিকামস এ পার্ট অফ দ্য চাইল্ড হ্যাবিট ফরমেশন। ওকে, যে বাচ্চাটা সে যখন ছোট থাকে সে অনেক মানে কান্নাকাটি করে যখন তার ক্ষুধা লাগে আর কি, এবং এইটা কি, এইটা হচ্ছে তার স্টিমুলাস, সে অনুসারে সে মানে কোনো সাইন করে আর কি, বা কোনো কিছু দেখায়, যেমন যে সে কান্না করে তার ক্ষুধা লাগে, এটা কি তার একটা সাইন বা এটা রেসপন্স, এবং সে বোঝাইতে চায় কি যে আমি যদি কান্না মানে যে আমি কান্না করি তারপর আমার কি খাবার দরকার, এবং যখন সে কান্না করে তার মা তাকে খাবার দেয়, তখন সে একটা রেসপন্স মানে সাপোজ সেটাকে আমরা বললাম যে ওয়ান্ট মিল্ক আর কি, যে তাকে খাবার দেওয়ার কথা বলছে, সেটা ওই ওই বাচ্চাটা কি করে তার মস্তিষ্কে ওই ওয়ার্ডটা বা ওই রেসপন্সটা সেভ করে না, যে আমার ক্ষুধা লাগছে, আমি কান্না করছি, মা আমাকে খাবার দিয়েছে, বা আমি ওয়ান্ট মিল্ক বলছি সে আমাকে খাবার দিয়েছে, তার মানে এটা আমাকে সেভ করে রাখতে হবে, পরের বার আমি এটাকে আবার রিইনফোর্স করবো, আবার পুনরায় ইউজ করবো, তাহলে সে আমাকে আবার খাবার দিবে। ওকে, তো এইভাবে রিইনফোর্স বা রিপিটেশনের মাধ্যমে সে ল্যাঙ্গুয়েজটা করবে, এটা কিন্তু অভ্যাসগত। ওকে, সে যেটা শিখে ওটা আস্তে আস্তে মানে অ্যাকোয়ার করে নেয় আর কি, বা এক কথা ফার্স্ট জেনারেশন এটা তার মস্তিষ্কে সেভ করে নেয়, পরবর্তীতে অভ্যাসগত ভাবে এটা সে করতেই থাকে, এবং এভাবেই সে তার যে এক্সপেকটেশন বা চাহিদাগুলো ফুলফিল করে। এই জন্য এটার একটা বৈশিষ্ট্য থেকে রিইনফোর্সমেন্ট বা রিপিটেশন। এরপর আছে কি মিনিং, যে the learning in learning a language one has to acquire both a formal and a thematic repertoire or responses. Most behaviorists use কি হ্যাঁ যে most behaviorists use শব্দটা বাদ দেয়া। ওকে, the use of meaning altogether, মানে এইখানে হচ্ছে আমাদের যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাব তখন আমাদের মিনিং সহকারে শিখতে হবে আর কি। ওকে, যদিও অনেক বিহেভিয়ার্স তারা এই যে মানে মিনিং ইউজ করে এটাকে অত বেশি সাপোর্ট করে না, বাট তবে মানে অনেকে আবার এটাকে সাপোর্ট করে, তার মানে
এটা কি আমরা যখন কোনো কিছু শিখবো আমাদের সেটা মিনিংফুলি শিখতে হবে, মানে ওইটার একেবারে পুরোপুরি অর্থ সহকারে আর কি। ওকে, এবং যদি আমরা সেই অর্থ সহকারে শিখি তাহলে সেটা আমাদের কাছে আরো বেশি মানে আমাদের শেখার ক্ষেত্রে আরো বেশি এটা উন্নততর করবে বা আরো ভালো মতো আমাদের শেখাটা হবে। তো এটাও আর একটা বৈশিষ্ট্য যে যখন আমরা মিনিংফুলি শিখবো তখন আমাদের লার্নিংটা আরো বেশি দ্রুততর হবে। এটা বিহেভিয়ারিজমের আর একটা বৈশিষ্ট্য আর কি। আর কি আছে অ্যানালজি। অ্যানালজি মানে কি তুলনা করে করে শেখা। যে whether in the classroom or laboratory, behaviorist teaching relies more on analogy than on rules for teaching the structure of a language. এখানে রুলস এর চাইতে বেশি গুরুত্ব দেয় অ্যানালজি বা উদাহরণের উপরে বা কম্পারিজনের উপরে। যেমন এখানে উদাহরণ হচ্ছে by arranging is still repetition, মানে আমরা যে অনুসরণগুলো করব, the pupil is made to construct his new responses along exactly the same line as his previous responses. স্টুডেন্টদের কি করতে হবে, একজন স্টুডেন্ট যদি বলে যে কি আই এম ফাইন, তো আরেকজন স্টুডেন্ট সেইটা না বলে ওই মানে ওইরকম সিমিলার টাইপের আরো কিছু বলবে, মানে এক কথা যাতে করে তারা আরো বেশি শিখতে পারে। ওকে, যেমন আমি যদি বলি হাউ আর ইউ, একজন বলেন আই এম ফাইন, একজন বলেন আই এম গুড, একজন কি বলেন আই এম কি ওয়েল। তার মানে দেখেন আপনারা একই রকমের এই যে অ্যানালজি বা কম্পেয়ার করে আপনার একই অনুভূতিটা তিন ভাবে বোঝাইছেন। ওকে, যার ফলে আপনাদের তিনটা জিনিস শেখা হয়ে যাচ্ছে। তো এরকম অ্যানালজির মাধ্যমে আমরা শিখতে পারি কি যে অল দ্য রেসপন্সেস, কারেন্টটাই নাকি শিট কারেন্ট চলে গেছে। আচ্ছা যাই হোক, all the responses in any one drill we have exactly the same grammatical structure. কারেন্টটা চলে গেল। আচ্ছা ওকে, বাকিটুকু দেখি নোট করে। তো এখানে কি বলছে যে all the responses in any one drill will have exactly the same grammatical structure, মানে একজন স্টুডেন্ট যা বলবে বাকি স্টুডেন্ট সেই স্ট্রাকচার মেইনটেইন করে বলবে। তার মানে এরকম অ্যানালজির মাধ্যমে তাদের ল্যাঙ্গুয়েজটা লার্নিং হবে আর কি। ওকে, সাপোজ আমি ফাতিমাকে বললাম হাউ আর ইউ, উনি বললো যে আই এম ফাইন, একজন বলল আই এম ওয়েল, আর একজন বললো কি যে কি আই এম এক্সট্রাঅর্ডিনারি বা এরকম টাইপের। তার মানে একই স্ট্রাকচার মেইনটেইন করে তারা তিনটা কথা বলছে, সেইভাবে তাদের ল্যাঙ্গুয়েজটা লার্নিং হচ্ছে। এরপর কি বলছে একটু কন্ট্রিবিউট সবশেষে, বিহেভিয়ারিজম ভিউস লার্নিং অ্যাজ দ্য ফরমেশন অফ হ্যাবিটস। মোট কথা হচ্ছে বিহেভিয়ারিজমে মেইন কথাই হচ্ছে ভাষা হচ্ছে অভ্যাসগত শেখা। ওকে, মানে অভ্যাসের মাধ্যমে, মানে অন্য অন্য জিনিস যেমন আমরা অভ্যাসগত ভাবে শিখি, ল্যাঙ্গুয়েজটা আমরা অভ্যাসগত ভাবে শিখি। এটা হচ্ছে মেইন কথা। যেন দিস হ্যাবিটস আর শেপড এন্ড ফর্মড বাই সাম ফ্যাক্টরস হুইচ আর রিপিটেশন, এবং সেগুলো আমরা বিভিন্ন ভাবে শিখি। যেমন সেটাকে বলা হয়েছে রিপিটেশনের মাধ্যমে, রিইনফোর্সমেন্টের মাধ্যমে, অথবা ইমিটেশনের মাধ্যমে, অথবা এনভায়রনমেন্টের মাধ্যমে, এন্ড ড্রিল অনুশীলনের মাধ্যমে। ল্যাঙ্গুয়েজ লার্নিং ফার্স্ট অর সেকেন্ড ইজ এক্সটার্নাল নট অ্যান ইন্টারনাল ফেনোমেনন। এটা কি বাহ্যিক জিনিস, এটা আমরা জন্মগত ভাবেই শিখি। ঠিক আছে, তো এই হচ্ছে বিহেভিয়ারিজমের মেইন কথা এবং সেটার যে প্রিন্সিপাল কথা। মানে আমরা বিহেভিয়ারিজমের মেইন কথা জানতে পারলাম কি একজন স্টুডেন্টকে যখন শেখানো হবে সেটা অভ্যাসগত ভাবে শিখবে। ওকে, অটোমেটিকলি সে জন্মগত ভাবে শিখবে, বলছো জন্মের পর অভ্যাসগত ভাবে শিখবে। এবং এটার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যেমন এখানে বলছে কি যে ল্যাঙ্গুয়েজটা থেকে অন্যান্য অভ্যাসের মতো। এটা বলছে এটা আমরা জন্মগত ভাবে শিখি না, বরঞ্চ আমরা পরিবেশ, যে পরিবেশে বড় হয় সেই পরিবেশ অনুযায়ী শিখি আর কি। যে আমরা বিভিন্ন স্টিমুলাস করি সেই অনুসারে বিভিন্ন রেসপন্স দেয়। এই স্টিমুলাস রেসপন্স রিলেশনশিপ বা এই যে মানে টেকনিক, এটার মাধ্যমে শিখি। আর কি আছে আমরা যা শিখি সেটা আমরা সেভ করে পরবর্তী এটাকে ইউজ করি। এরকম রিপিটেশন বা রিইনফোর্সমেন্টের মাধ্যমে আমাদের মধ্যে এটা অ্যাকোয়ার হয় ল্যাঙ্গুয়েজটা। আর কি আছে মিনিং, আমরা যা শিখি মিনিংফুলি শিখি। আর একটা কি আছে যে আমরা যা শিখি এরকম অ্যানালজি বা কম্পেয়ার করে করে শিখি, এবং এই এরকম অভ্যাসগত কাজের মাধ্যমে যেহেতু ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা যায়, যার ফলে এই টোটাল বৈশিষ্ট্যগুলোকে বলা হয় বিহেভিয়ারিজম বা বিহেভিয়ারিস্ট থিওরি। ঠিক আছে, তো আজকে এতটুকু থাক। নেক্সট ক্লাস হচ্ছে, এরপর দেখি কোন দিন নেই ক্লাস, এরপরে আমরা 4 নাম্বার দিয়ে শুরু করবো ক্রাশনের মনিটর মডেল।